হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ভি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ হিস্ট্রিতে জেনারেল বা পাশে পড়ছো 6th সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে, প্রাক আধুনিক যুগের ইউরোপ, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন, কৃষ্ণ মহামারী বা ব্ল্যাক ডেথ বা কালো মৃত্যু ইউরোপের অর্থনীতির উপর কি প্রভাব ফেলেছিল। এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। এছাড়া যেসব প্রশ্নের উত্তর আমি এখনো দিতে পারিনি তা খুব দ্রুত তোমাদের সামনে আমি নিয়ে আসবো, তাই আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি বোর্ডে দেখে নিই। সিইউ বিএ হিস্ট্রি জেনারেল 6th সেমিস্টার ডিএসসি B2, এখানে প্রশ্ন হচ্ছে কৃষ্ণ মহামারী বা কালো মৃত্যু বা ব্ল্যাক ডেথ একই বিষয়ের তিনটি নাম, অর্থাৎ এই তিনটি নামের যে কোনো একটা নাম দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। কৃষ্ণ মহামারী, তারই হচ্ছে নাম কালো মৃত্যু, তারই নাম ব্ল্যাক ডেথ। এটা 1348 থেকে 49 সালে ঘটে। তা বোঝাই যাচ্ছে ঘটনাটা কি, ব্ল্যাক ডেথ অর্থাৎ মানে যখন প্রচুর পরিমাণে মানুষ মারা যায় তখন তাকে ব্ল্যাক ডেথ বলা হয়। তাই ইউরোপে 1348 সালে এরকম একটা ঘটনা ঘটে, একটা মহামারী ঘটে। মহামারী কিভাবে হয় না, রোগের প্রাদুর্ভাবে 3-এর 1 মানুষ মারা যায়। প্রতি 3 জন পিছু 1 জন করে মানুষ কিন্তু ইউরোপে মারা গিয়েছিল প্লেগ রোগের আক্রান্ত হয়ে। এই প্লেগের জীবাণু সাধারণত ইঁদুরের থেকে আসে, তবে এই প্লেগের জীবাণু নিকট প্রাচ্যের কোনো একটি দেশ থেকে সমুদ্রের জলে বাহিত হয়ে ইউরোপের এসে উপস্থিত হয় এবং ইউরোপের মানুষ এর দ্বারা আক্রান্ত হয় এবং এটা ব্যাপকভাবে ইউরোপে ছড়িয়ে পড়ে। প্রচুর পরিমাণে মানুষ মারা যায়, বিশেষ করে যারা কৃষক ও শ্রমিক এবং নিম্ন শ্রেণীর মানুষ, তারা বেশি অংশে তারাই মারা গিয়েছিল। এই বিশাল পরিমাণের লোকজন মারা যাওয়ার ফলে দেশের অর্থনীতির উপরে একটা বিরূপ প্রভাব ফেলে, কারণ তখন ইউরোপের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। ফলে কৃষি কাজ করার জন্য যে কৃষকেরা ছিল বা শিল্প কলকারখানাগুলি চালানোর জন্য যেসব শ্রমিকরা ছিল, তাদের মৃত্যু হওয়ায় এই কৃষি কাজ এবং শিল্প পরিচালনা করার জন্য শ্রমিক ও কৃষকের অভাব দেখা দেয়। যে কজন কৃষক বা শ্রমিক বেঁচে ছিল তারা কিন্তু আর আগের যে মজুরি বা যে টাকায় তারা কাজ করত সেই টাকায় তারা আর কাজ করতে চাইছে না। তারা আরো বেশি অতিরিক্ত সুযোগ সুবিধা বা অতিরিক্ত মজুরি দাবি করে। এই অতিরিক্ত মজুরি দাবি করার ফলে যারা সামন্ত প্রভু জমির মালিক, তারা এই কৃষকদের দাবি মেনে নিতে পারছিল না, কারণ তাদের পক্ষে সম্ভব ছিল না কৃষকদের অতিরিক্ত মজুরি দেওয়া। ফলে সরকার এখানে বাধ্য হয় কঠোর ব্যবস্থা নিতে। সরকার, বিভিন্ন দেশের সরকার এই অতিরিক্ত মজুরি দাবির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় এবং নিষেধাজ্ঞা জারি করে। ফলে ইংল্যান্ড, বিশেষ করে ইংল্যান্ডে এই কৃষকেরা এবং শ্রমিকেরা কিন্তু বিদ্রোহ করে। বারে বারে তারা কৃষক বিদ্রোহ সংগঠিত করে এবং একজন কৃষক নেতা জন ওয়াইক্লিফ, তার নেতৃত্বে ইংল্যান্ডের ললার্ড বলে একটি গোষ্ঠী গড়ে ওঠে। এই ললার্ডদের নেতৃত্বে এবং এর নেতৃত্ব দেন ওয়াইক্লিফ। এই ওয়াইক্লিফের নেতৃত্বে কৃষকেরা বারে বারে ইংল্যান্ডের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তখন সরকার কোনো কিছু সরকারের সেইভাবে কৃষকদের স্বার্থে কিন্তু কোনো রকম পদক্ষেপ নিতে পারেনি। ফলে কৃষকদের অবস্থা কিন্তু করুণ হয়ে গিয়েছিল, তাদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল এই ব্ল্যাক ডেথ বা এই কৃষ্ণ মৃত্যুর ফলে। আর ধনী অভিজাত যারা জমির মালিক, ভূস্বামী, তারা কি করলো, সেই সময় যারা তাদের যেসব ছোট ছোট জমিগুলো ছিল সেগুলোকে একত্রিত করে একটা বড় একটা জমিতে তারা পরিণত করে এবং উন্নত পদ্ধতিতে জমি চাষ করার চেষ্টা করে তারা এই পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করে। তবে এই বেশি পরিমাণে কৃষকদের মৃত্যু হওয়ায় জমিতে কৃষকদেরকে বেঁধে রাখা এই জমিদারদের পক্ষে আর সম্ভব ছিল না। ফলে ভূমিদাস যে প্রথা, যেটা সামন্ততন্ত্রের মূল ভিত্তি, ভূমিদাস প্রথা, তার ভিতটা আলগা হয়ে যায়, ভূমিদাস প্রথার অবলুপ্তি ঘটে। এবং এই সময় দেখা যায় যে ইংল্যান্ডে পশম চাষের ব্যাপক চাহিদা বাড়ে।
পশম চাষ, তখন এই ধনী অভিজাত বা সামন্ত প্রভুরা তাদের যেসব বনাঞ্চলগুলি ছিল সেই জমিগুলি যাতে বেদখল না হয়ে যায় এইসব ভূমিদাসদের দ্বারা, তখন তাই তারা কি করলো, এইসব জমিগুলিকে ঘিরে ফেললো, অর্থাৎ বেড়া দিয়ে ঘিরে তাকে বন্দীকরণ করে ফেললো। এই বন্দীকরণ করার ফলে সাধারণ মানুষের ব্যবহার করার মতো জায়গা কিন্তু আর পড়ে থাকলো না। গোচারণ করা, মৎস্য শিকার করা, পশু শিকার করার মতো বনাঞ্চল কিছুই আর পড়ে থাকলো না, কারণ সমস্ত জমিটা অভিজাত ভূস্বামীর দল তারা জমিগুলো ঘিরে রাখে। এবং ছোট ছোট কৃষকদের হাতে যেসব জমি ছিল তারাও কিন্তু অর্থের তাড়নায় তারা সেই জমিগুলি অভিজাতদের কাছে বিক্রি করে দেয়। ফলে এই সাধারণ মানুষের অবস্থা, কৃষকদের অবস্থা ব্যাপকভাবে খারাপ হয়ে গিয়েছিল। তখন তারা এই এনক্লোজড অর্থাৎ এই যে বন্দীকরণ এর বিরুদ্ধে প্রতিবাদ করে। ফলে ইংল্যান্ডে দেখা দেয় এনক্লোজার মুভমেন্ট বা বন্দীকরণ আন্দোলন। বহুদিন ধরে চলে এই বন্দীকরণ আন্দোলন, যার সূত্রপাত হয়েছিল কিন্তু এই ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মৃত্যুর হাত ধরে। পরবর্তীকালে আমরা যখন দেখছি যে ইংল্যান্ডে যখন 1485 নাগাদ যখন গোলাপের যুদ্ধ হয়, বর্ডসওয়ার্থের যুদ্ধ বা গোলাপের যুদ্ধ, এবং এই যুদ্ধের মধ্য দিয়ে তৃতীয় রিচার্ডকে পরাজিত করে আল হেনরি তিনি সিংহাসনে বসেন, সপ্তম হেনরি নাম দিয়ে, এবং টিউডর বংশের সূচনা করেন। এই টিউডর রাজবংশের রাজত্বকালে ইংল্যান্ডে এনক্লোজার আন্দোলনটা খুব ঘনীভূত হয়, এবং এই টিউডর বংশের রাজত্বকালটা পুরোটাই ধরে চলে এই এনক্লোজার মুভমেন্ট। এনক্লোজার মুভমেন্ট মানে কৃষকদের আন্দোলন, জমির বন্দীকরণের বিরুদ্ধে তাদের আন্দোলন, যার সূত্রপাত হয়েছিল কিন্তু এই ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মৃত্যুর হাত ধরে। তা যাই হোক, এই কৃষ্ণ মৃত্যু এবং ব্ল্যাক ডেথের ফলে একটাই যেটা পরিবর্তন আসে, যার প্রভাব সব থেকে বেশি পড়ে, সেটি হচ্ছে কৃষি ক্ষেত্রে। কৃষি ক্ষেত্রে একটা ব্যাপক প্রভাব পড়ে। কৃষি কাজ করার মতো কিন্তু আর কৃষক অবশিষ্ট ছিল না। যে কজন ছিল তারা অতিরিক্ত পারিশ্রমিক দাবি করে, অতিরিক্ত সুযোগ সুবিধা দাবি করতে থাকে, যা দেওয়া সেই সময়ে জমিদারদের পক্ষে সম্ভব ছিল না। ফলে ভূমিদাস প্রথা অনেকটা শিথিল হয়ে যায়, সামন্ততন্ত্র অনেকটা পতনের দিকে এগোতে থাকে। তখন এই সামন্ত প্রভুরা তাদের যেসব জমিগুলো ছিল, চাষের জমি তো বটেই, এছাড়া যেসব খাস জমি বা পশুচারণের জমি বা যেসব জলাশয় বা বনাঞ্চল ছিল, সব জায়গা তারা ঘিরে ফেলে, এবং ঘিরে সেই জায়গায় তারা মেষ পালন শুরু করে। মেষ পালন মানে ভেড়া চাষ শুরু করে। ভেড়ার গা দিয়ে যে পশম পাওয়া যায়, সেই পশম কিন্তু সেই সময় ইউরোপে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল, এবং মহাদেশ অর্থাৎ ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে এই পশম চাষ নিয়ে একটা প্রতিযোগিতা শুরু হয়। ফলে যারা ধনী ব্যক্তি তারা পশম চাষের ভিতর দিয়ে তারা তাদের অর্থনীতিটা ধরে রাখতে পেরেছিল, তাদের অবস্থাটা ধরে রাখতে পেরেছিল, কিন্তু সাধারণ মানুষের অবস্থা খুবই দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে। এই জন্য জন ওয়াইক্লিফের মতো নেতার নেতৃত্বে ইংল্যান্ডে একাধিকবার কৃষক বিদ্রোহ হতে থাকে, এবং সরকারও এদের হয়ে কোনো কাজ করেনি। ফলে সরকার বরং কৃষকদের বিরুদ্ধে বারে বারে তারা কঠোর পদক্ষেপ নেয় এই টিউডর রাজবংশের রাজত্বকালে। ফলে কৃষকরা আরো বেশি মারমুখী হয়ে পড়ে, কৃষকরা ঘন ঘন বিদ্রোহ করতে থাকে। পরবর্তীতে একটা সময় দেখা যায় যে এই ভূস্বামী অভিজাতরা তাদের অধিকারভুক্ত যে জমি, সেই জমিতে তারা উন্নত প্রথায় নিবিড় চাষ অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের মধ্য দিয়ে তারা আরো বেশি করে ফলন ফলানোর চেষ্টা করে, যাতে করে এই ভেঙে পড়া কৃষি অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করা যায়। এবং এইভাবে চাষবাসের ক্ষেত্রে নিত্য নতুন যন্ত্রপাতির আমদানি ঘটে, উন্নত পদ্ধতিতে চাষবাস শুরু হয়, এবং নিত্য নতুন যেসব কৃষি প্রযুক্তি সেগুলো অ্যাপ্লাই হতে থাকে এইসব কৃষি ক্ষেত্রে, এবং যার মধ্যে দিয়ে ইংল্যান্ডে কৃষি বিপ্লবের সূচনা হয়। এবং এই কৃষি বিপ্লবের ভিতর দিয়ে পরবর্তীকালে আবার শিল্প বিপ্লবের সূচনা হয়। তাহলে যে ঘটনাটি ঘটেছিল 1348 সালে কৃষ্ণ মহামারী অর্থাৎ ব্ল্যাক ডেথ মানে প্লেগ রোগে যে প্রচুর পরিমাণে মানুষ মারা গিয়েছিল, তার এফেক্ট পড়েছিল কৃষি ক্ষেত্রে। কৃষকের মৃত্যুর ফলে কৃষি কাজ করার মতো কিন্তু আর মানুষ পড়েছিল না। সেই সময় অভিজাত বা সামন্ত প্রভুরা যারা জমির মালিক, তারা উন্নত বৈজ্ঞানিক পদ্ধতিতে যেই জমি জমাগুলোকে চাষ করার
চেষ্টা করে, যার ভিতর দিয়ে কৃষি বিপ্লবের আগমন ঘটে এবং এই কৃষি বিপ্লবের ভিতর দিয়ে পরবর্তীকালে শিল্প বিপ্লবের আগমন ঘটে। কিন্তু এর মাঝে পড়ে, এই সিস্টেমের মাঝে পড়ে কৃষক শ্রেণীর অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ভূমিদাসরা মুক্তি পেয়েছিল ঠিকই, কিন্তু তাদের অবস্থা হয়ে গিয়েছিল দুর্গতিপূর্ণ বা দুর্দশাগ্রস্ত। তাই তারা বারে বারে কিন্তু কৃষক বিদ্রোহ করেছিল। এবং এটা একদিন নয়, 1348 সালে যখন এই কৃষ্ণ মহামারী হয়, শুধু সেই সময় নয়, এরপরে প্রায় 100-200 বছর ধরে কিন্তু ইংল্যান্ডে বারে বারে কৃষকরা বিদ্রোহ করে গেছে। কারণ এই সময় কৃষিক্ষেত্রে যে পরিবর্তনটা আসে তার প্রভাব চলে পরবর্তী 200 বছর ধরে, এবং সেই 200 বছর ধরে কৃষকদের অবস্থা কিন্তু ওই খারাপই হয়েছিল। ফলে এই কৃষকরা বারে বারে বিদ্রোহ করেছে। একদিকে কৃষকেরা বারে বারে বিদ্রোহ করেছে, অন্যদিকে পাশাপাশি সামন্ত প্রভুরা তাদের জমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে ট্রাক্টর, উন্নত মানের সার বা লাঙল এগুলো ব্যবহার করে নিবিড় প্রথায়, বৈজ্ঞানিক প্রথায় উন্নত মানের চাষবাস করার ভিতর দিয়ে তারা একটা কৃষি বিপ্লব ঘটানোর চেষ্টা করেছিল, এবং যার মাধ্যমে ইংল্যান্ড আরো বেশি আধুনিকতার পথে এগিয়ে গিয়েছিল। তাই এর যেমন একদিকে তার খারাপ প্রভাব রয়েছে, কৃষি অর্থনীতিতে একটা ব্যাপক পরিবর্তন আসছে, কৃষকদের অবস্থা খারাপ হচ্ছে, এর যেমন একটা দিক আছে। অন্যদিকে পাশাপাশি কিন্তু এরই সূত্র ধরে ইংল্যান্ডে এনক্লোজার মুভমেন্ট, অর্থাৎ জমি বন্দীকরণ আন্দোলন, পশম উৎপাদন এবং পরবর্তীকালে কৃষি বিপ্লব, এবং তারও পরবর্তীকালে শিল্প বিপ্লব, এবং তারও পরবর্তীকালে আধুনিক ইংল্যান্ডের উত্থান হচ্ছে। তাহলে এই একটা ঘটনা অনেক কিছু পরিবর্তন ঘটাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে, তবে এর প্রভাব সব থেকে বেশি পড়েছিল ইংল্যান্ডে। এখন এর যে উত্তরে ঘটনাটি হচ্ছে এর বেশি কিছু নয়। এখন এই প্রশ্নের যে প্রপার উত্তর 5 নম্বরের 250 ওয়ার্ডে, সেই উত্তরটি নিয়ে আমি এবার তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করব। হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য ব্ল্যাক ডেথ অন দ্য ইউরোপিয়ান ইকোনমি? অর্থাৎ ইউরোপীয় অর্থনীতির উপর কৃষ্ণ মহামারী কিরূপ প্রভাব বিস্তার করেছিল? এর উত্তর এইভাবে লিখবে, ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মহামারী 1348 থেকে 49 নামে পরিচিত ভয়াবহ প্লেগ ছিল ইংল্যান্ডের কৃষক বিদ্রোহের অন্যতম প্রধান কারণ। ব্ল্যাক ডেথের ফলে প্রচুর সংখ্যক কৃষক ও সাধারণ শ্রমিক মৃত্যুমুখে পতিত হলে ইংল্যান্ডের শিল্প ও চাষবাসের কাজে এক বিরাট সমস্যার উদ্ভব হয়। এইরূপ পরিস্থিতিতে শ্রমিক ও কৃষকগণ অতিরিক্ত সুযোগ সুবিধা ও মজুরি দাবি করতে শুরু করলে ক্ষুব্ধ জমিদারগণ এই ব্যাপারে রাজার হস্তক্ষেপ দাবি করে। সরকারের পক্ষ থেকে অতিরিক্ত মজুরি দাবি করার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করলে অবস্থার আরও অবনতি ঘটে এবং ইংল্যান্ডের কৃষি ব্যবস্থার ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন দেখা দেয়। এরূপ পরিস্থিতিতে বাধ্য হয়েই জমিদারগণ ক্ষুদ্রাকৃতির জমিগুলোকে একত্র করে বৃহদায়তন জমিতে পরিণত করার ব্যবস্থা করে, উন্নত মানের কর্ষণ পদ্ধতির দ্বারা চাষবাসের চেষ্টা শুরু করে। তাছাড়া অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বন্দোবস্তের দ্বারা এবং নির্দিষ্ট পরিমাণ করের ভিত্তিতে জমিগুলো কৃষকদের মধ্যে বন্টন করে দেওয়ার ব্যবস্থা করা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে কৃষিক্ষেত্রকে পশুচারণের ক্ষেত্রে পরিণত করে ক্রমবর্ধমান শ্রমিক সমস্যার সমাধান করার চেষ্টা করে। আবার যেসব জমি চাষবাস বা পশুচারণের জন্য উপযোগী করে তোলা জমিদারের পক্ষে সম্ভব হয়নি, সেগুলো যাতে ভূমিহীন কৃষকদের অধিকৃত না হয় সেজন্য সেগুলোর সীমানা নির্দিষ্ট করে স্থায়ীভাবে ঘিরে রাখার ব্যবস্থা শুরু হয়। পরবর্তীকালে গোলাপের যুদ্ধের সময় 1455 থেকে 85 খ্রিস্টাব্দ পর টিউডর রাজবংশের আমলে এনক্লোজার বা জমি ঘিরে রাখার ব্যবস্থা আরও ব্যাপকভাবে প্রয়োগ হতে শুরু করে। এর পরের প্যারা দেখো, এটি শেষ প্যারা। কিন্তু কৃষ্ণ মহামারীর পর ইংল্যান্ডের সরকারের পক্ষ থেকে বিভিন্ন কঠোর আইন প্রয়োগ করলেও দেশের অভ্যন্তরে শ্রেণী সংগ্রামকে অত্যন্ত প্রবল করে তোলে এবং ভূমিদাসদের মুক্তির পথ প্রশস্ত করে তোলে এবং প্রচলিত খামার ব্যবস্থার অবসান ঘটে। তবে এই সব পরিবর্তনকে অস্বীকার করে জমিদারগণ কৃষকদের জোর করে চাষবাসের কাজে নিযুক্ত করতে শুরু করলে ওয়াইক্লিফ এবং লোলার্ড নামে পরিচিত তার অনুগামীদের নেতৃত্বে কৃষকগণ বিদ্রোহী হয়ে ওঠে। এই বিদ্রোহের ফলে ইংল্যান্ডের কৃষকগণ মধ্যযুগীয় নির্যাতনমূলক বহু ব্যবস্থার হাত থেকে অব্যাহতি পেতে সমর্থ হলেও কৃষকদের আর্থিক ও সামাজিক অবস্থার বিশেষ কোনো পরিবর্তন হয়নি। কিন্তু ইংল্যান্ডের কৃষ্ণ মহামারী ইউরোপের অর্থনীতির উপর যথেষ্ট প্রভাব বিস্তার করতে সমর্থ হয়। এই সময় ইংল্যান্ডের মেষ পালন ও পশম উৎপাদন খুব জনপ্রিয় হয়ে ওঠে। ইউরোপের বাজারে এই পশমের চাহিদা দ্রুত বৃদ্ধি পেতে থাকলে মহাদেশীয় পশম উৎপাদনকারী দেশগুলো প্রবল প্রতিযোগিতার সম্মুখীন হয়। তো এই ছিল কৃষ্ণ মহামারী বা ব্ল্যাক ডেথের যে প্রভাব অর্থনীতির উপর পড়েছিল
তার উপরে সংক্ষিপ্ত 5 নম্বরে 250 ওয়ার্ডের টিকা প্রশ্নের উত্তর তোমাদের সামনে নিয়ে এলাম। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, কারণ তোমাদের যে সাজেশন দেওয়া আছে তার প্রথম দিকেই রয়েছে এই প্রশ্নটি। এছাড়া তোমাদের সাজেশনে অন্যান্য প্রশ্নের উত্তর আমি খুব দ্রুত তোমাদের সামনে একের পর এক নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক